নমস্কার। আজ অনুষ্ঠানে কোনো ইন্ট্রো দেব না, সরাসরি আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে যাকে পেয়ে গেছি তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। আমার মনে হয় তাকে দেখলে আপনারা বুঝতেই পারবেন আজ কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক। আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি ডক্টর কুনাল সরকার, যিনি আমরা জানি সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি মেডিকা হসপিটাল কলকাতা। আমাদের অনুষ্ঠানে ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমরা ডক্টর কুনাল সরকার ওনাকে পেয়ে গেছি মানেই আজকে নিশ্চয়ই হার্ট নিয়েই আলোচনা হবে। আর অনেক প্রশ্ন আমাদের দর্শক বন্ধুদের মনেও আশা করি রয়েছে, আজ সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। প্রথমেই যেটা জানতে চাইবো ডাক্তারবাবু, যে এই করোনা পরিস্থিতিতে হার্টের সমস্যা কতটা ভাবাচ্ছে? দেখুন, সমস্যা তো মানুষের জীবনে সমস্যাই, তো কোনোটাকে ছোট বড় করা যায় না। তবুও যদি আমরা একটা কম্প্যারেটিভ বা একটা আনুপাতিক হার দেখি, ধরে নিন ভারতবর্ষের কথা। হ্যাঁ, ভারতবর্ষতে ধরুন আমরা যখন করোনা সেপ্টেম্বরের সময় আমাদের প্রচণ্ড জ্বালাতন করেছে, খুব বেশি ছিল, তখন ধরা যাক আমাদের দিনে আমরা দেখেছি যে 1000-2 তারও বেশি মানুষ করোনায় মারা যাচ্ছে। ভারতবর্ষে দৈনিক গড়ে মারা যান 26 থেকে 28 হাজার মানুষ, এবং তার মধ্যে এই যে হার্ট, কার্ডিওভ্যাসকুলার প্রবলেম, স্ট্রোক, এই সব কারণে আমার মনে হয় যে আমরা যতদূর জানি ডেইলি মারা যান প্রায় আমাদের 10,000-এর কিছু কম। তার মানে যে করোনা হচ্ছে আর একটা বিপদ, একটা বাড়তি বিপদ। কিন্তু এই বাড়তি বিপদ যদি নাও বা থাকে, এই যে রোজকার ভিত্তিতে, নিত্য নৈমিত্তিক ভিত্তিতে এই একটা সমস্যা আমাদের আজকে মানুষের জীবনকে সেটা আচ্ছন্ন করে রেখেছে। এবং নিশ্চয়ই আমরা করোনা সম্বন্ধে যতটা সচেতন হয়েছি, এখনও আমাদের লড়াই খানিকটা বাকি আছে। কিন্তু তা বলে অন্যান্য ব্যাপারগুলো তো ভুলে গেলে চলবে না। সেখানে তো আমাদের চোখ কানটা খোলা রাখতেই হচ্ছে, এবং এই কারণেই রাখতে হচ্ছে যে দিস উইল রিমেইন টু বি আ বিগ প্রবলেম ইন আওয়ার লাইফস। আরেকটা যেটা জানতে চাইবো, যে এই যে হার্টের সমস্যা, সেটা আমরা কখন থেকে এই সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার জন্য, যাতে আমরা এড়াতে পারি, তার জন্য কখন থেকে সজাগ হব? দেখো, আমার মনে হয় যে একটা মানুষ যখন, আমাদেরও তো যখন, এখন আমরা বুড়ো হয়ে গেছি, কিন্তু একদিন তো আমাদেরও বয়স কম ছিল। তো যখন আমরা স্কুল কলেজে ছিলাম, যখন আমরা আমাদের যে সময়টা ধরো কৈশোর অবধি বা দ্য ইউথ, হ্যাঁ, সেই সময় কি হয়, বয়সটা কম থাকে, শরীর অনেক চনমনে থাকে, ফিজিক্যালি আমরা অনেক অ্যাক্টিভ থাকি, এবং নানান রকম ধরো কিছু অভ্যাস, কিছু বাজে অভ্যাস, কিছু জিনিসপত্র আমাদের শরীর হয়তো একটু ক্ষমা ঘেন্না করে মেনে নেয়। সেটা খাওয়া দাওয়া হোক, বা কেউ হয়তো 2-4টে সিগারেট খেলো, কেউ অমুক করলো, সেগুলো অর্থাৎ যখন আমাদের শরীরের সহ্য শক্তিটা ভালো, তখন হয়তো আমরা একটা কৈশোরের সজীবতার মধ্যে দিয়ে সেটাকে আমরা হয়তো মানিয়ে নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনে সেই ডিস্টিংগুইশিং লাইনটা আসে যখন আমরা ওই মিড-30s থেকে 40s-এর দিকে আমরা যেতে চলেছি। সেই সময় কিন্তু আমাদের যে জীবনযাত্রা, আমাদের যে খাওয়া দাওয়া, আমাদের যে চলাফেরা, এই জিনিসগুলোকে আমাদের অনেক বেশি আঁটোসাঁটো করতে হবে। কিভাবে আমাদের আঁটোসাঁটো করতে হবে? যে ধরো আমরা চাই না, আমরা আদৌ চাই না যে কেউ স্কুল লাইফে তো নয়, যে কলেজ লাইফে এটসেট্রা তারা স্মোক করুন বা অন্যান্য টোব্যাকো বা অ্যাডিকশনের মধ্যে আসুন। ধরা যাক কারো 2-4টে সিগারেট খাওয়ার হ্যাবিটও ছিল, কিন্তু সে যদি যখন সে তার মিড-30s টু লেট-30s-এ আসছে, তাকে এইটুকু বুঝতে হবে যে আমি যদি একটা সুস্থ প্রোডাক্টিভ জীবন চাই, তাহলে আমার নিজের গায়ে নিজে ক্ষতচিহ্ন করে কোনো লাভ নেই। সুতরাং এবার এই অভ্যেসগুলো থেকে আমাকে সরে আসতে হবে। হ্যাঁ, তারপর অনেকগুলো জিনিস ধরো ভালো লাগে, যে জিনিসটা এখন দেখতে, যে আমরা যখন বলি কি যে সামবডি, তারা ধরো ইন দ্য আর্লি 30s বা মিড-30s-এ, স্বাভাবিকভাবেই আজকে মানুষ, ছেলেমেয়েরা, তারা অনেক বেশি চেহারা কনসিয়াস, অনেক বেশি তারা স্টাইল কনসিয়াস, তারা হেলথ কনসিয়াস। তারা হয়তো জানে যে এখনকার ফেভারেট রংটা কি, কোন জামার স্টাইলটা এখন চলছে। সেটা থাকুক,
তার মধ্যে অন্যায় কিচ্ছু নেই। ইউ শুড বি অ্যাপিয়ারেন্স কনসিয়াস, ইউ শুড বি স্মার্ট, ইউ শুড বি অ্যাট্রাকটিভ, ইউ শুড বি বিউটিফুল, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইউ শুড অলসো বি হেলথি। হ্যাঁ, তো ওই সময়টার থেকে কিন্তু আমাদের একটু ভেতর দিকে চেয়ে দেখতে হবে। এবং যদি আমাদের এরকম মনে হয় যে আমি এগুলো করতাম, খাওয়া দাওয়াটা একটু ঠিক করা উচিত, ওজনটা হয়তো বেড়ে যাচ্ছে, দিনের দিনে এই গতবারের পুজোর থেকে এবারের পুজোয় আমার প্যান্টের মাপটা বেড়ে গেছে 1 ইঞ্চি, তো তার মানে এই কিন্তু লক্ষণগুলো ভালো নয় আর কি। হ্যাঁ, এই যে প্রথম যে মানুষ ঝগড়া করে, কার সঙ্গে ঝগড়া করে না, যেখানে ওজন নাই, ওয়েইং স্কেলটার সঙ্গে ঝগড়া করে। বলে বা আমি তো ছিলাম 65 কিলো, কি অন্যায়, ওটা খারাপ হয়ে গেছে, এটা আজকে দেখাচ্ছে 71। কী করে 71 হলো? নিশ্চয়ই কোম্পানিটা খারাপ, ওজনটা খারাপ হয়ে গেছে। খুব সম্ভব হয়তো ওয়েইং স্কেলটা খারাপ হয়নি, আমার ওজনটা হয়তো অ্যাকচুয়ালি বেড়েছে। তো এই যে হেলথ অ্যাওয়ারনেসগুলো, হ্যাঁ, মানুষকে তা বলে একেবারে সে পাগলাটে হয়ে গেল, সারাদিন ধরে খালি ব্লাড প্রেশার মাপছে আর ওজন নিচ্ছে, আমরা চাই না কেউ সেরকম করুক, বাট দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম। ওই সময়টাতে একটু সজাগ হতে হবে। এই সময়ের কথা বলতে কি আমার একটা প্রশ্ন মাথায় আসছে এই মুহূর্তে, যে অনেক শিশু দেখা যায় যে হার্টের রোগ নিয়ে কিন্তু জন্মায়, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কিভাবে হয়, কেন হয়, বা তার প্রতিকারই কি? দেখুন, সেটা একটু অন্য রকমের জিনিস। ওটা কিরম জিনিস জানেন তো? এই যে আমরা ডাক্তাররা, হ্যাঁ, আমরা তো সবসময় মানুষের ভালো চাই, সেটা চেয়েই আমরা অভ্যস্ত। এখন যখন হয়তো মানুষের একটা চিকিৎসা বা একটা ডাক্তার কিছু করার চেষ্টা করলো, সেটা হয়তো আশানুরূপভাবে হয় না, তখন না হলে কি হয়, মানুষ বিরক্ত হয়, মানুষ অসন্তুষ্ট হয়, সাংঘাতিক রেগে গেল, হয়তো ডাক্তারকে 2-4টে খারাপ কথা বলেও দিল। আরও বেশি উত্তেজিত হলে দেখলেন যে হয়তো তাকে 2-1 ঘা কষিয়েও দিল, এবং তখন প্রচুর টিভি ক্যামেরা চলে গেল। কেন না, একদম এই লোকেরা বিরক্ত হয়ে হাসপাতালে ইট ভাঙছে, কাঁচ ভাঙছে, ডাক্তারদের কান মুলে দিচ্ছে, এরকম জিনিস করছে। এখন ডাক্তারদের ওপর সেটা করতে পারেন, কিন্তু প্রকৃতি বা ভগবান যখন সেই ভুলগুলো করেন, তখন কি ভগবানের ওপর সেই চোটপাটটা করতে পারেন? পারেন না, কারণ তার ঠিকানাটা এখনও আমাদের মোবাইল ফোনে ধরা পড়েনি, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনও আমি আপনি জানি না। তো যখন আমরা জন্মাই, এই যে জন্মগতভাবে আমাদের শরীরটা ধরো প্রায় 1 লক্ষ বছর ধরে আমাদের শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। আমাদের এত রকম কোষ, সেল, টিস্যুস, তার মধ্যে হার্ট একটা জিনিস যেটা কিন্তু একটু কমপ্লিকেটেড। সেটা এইটুকু একটা শরীর থেকে সুরে বাড়তে বাড়তে একটা খুব জটিল অর্গানের মতো, 4টে চেম্বার, পাইপ ঢুকছে, পাইপ বেরোচ্ছে, হার্ট পাম্প করছে, একটা অক্সিজেন রিচ ব্লাড, অক্সিজেন পিওর ব্লাড। এই যে জটিল যন্ত্রটা যখন প্রকৃতি তৈরি করে, তখন ধরো প্রায় 4000-5000 বাচ্চা প্রতি একবার করে কিন্তু নেচার, ভগবান, যাকেই বিশ্বাস করুন, তার কিন্তু ভুল হয়। তখন আমরা দেখি কি, যেমন ধরা যাক হার্টের মধ্যিখানে একটা পার্টিশন থাকার কথা, হঠাৎ দেখা গেল যেরকম আমার বাড়িতে রাজমিস্ত্রিটা যদি ভুল করে, মাঝখান থেকে ইট খসে যায়, সেরকম আমার পার্টিশনটার মধ্যে একটা ফুটো হয়ে যাবে, আমরা তাকে বলবো হোল ইন দ্য হার্ট। তারপর এই যে কতগুলো বড় পাইপ ঢুকছে বেরোচ্ছে, এ কোথা দিয়ে ঢুকলো, কোথা দিয়ে বেরোলো, সেগুলোর মধ্যেও গন্ডগোল হয়ে যায়, সেগুলোকে আমরা টেট্রালজি বা অন্য ধরনের প্রবলেম বলি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যে কথাটা বললেন, দ্যাট শুড মেক আস অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট, যে আমাদের সচেতনতার মধ্যে আনা উচিত যে হ্যাঁ, বাচ্চাদের জন্মগত হার্টের সমস্যা থাকাটা আদৌ খুব একটা আনকমন নয়। সেটা কাদের পক্ষে ইম্পর্টেন্ট? তা বলে কি যারা নতুন বাবা মা হচ্ছেন তারা রাতের ঘুম কেড়ে নিয়ে বসে থাকবেন? তা নয়। কিন্তু বাচ্চা হবার সঙ্গে সঙ্গেই দেখবেন যারা অবস্টেট্রিশিয়ান, যারা পিডিয়াট্রিশিয়ান, তারা কিন্তু আজকের দিনে খুব সজাগ থাকেন। এই যে ধরুন গভর্নমেন্ট আমাদের এত রকম প্রোগ্রাম করে, একটাকে বলে কি যে এখন গভর্নমেন্ট বিশেষ করে মফস্বলের দিকে, গ্রামের দিকে তারা বলেন যে এই যে বাড়িতে বাচ্চা হওয়াটা ভালো জিনিস নয়, বাচ্চা একটা হসপিটালে বা হেলথ সেন্টারে আমাদের মায়েরা ডেলিভার করুক, কারণ সেটা যদি একজন ডাক্তার বা হেলথ ওয়ার্কারের নজরে থাকে এবং বাচ্চাকে দেখে যদি তাদের মনে হয় ঠিক ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, তখন তারা টেস্ট করে তাড়াতাড়ি এগুলোকে ধরে ফেলতে হবে। আর একটা ব্যাপার যেটা হয়তো পরে কথা প্রসঙ্গে যদি না ওঠে এখন বলি,
এখন যেমন ধরুন আমরা তো এই করোনার ইনফেকশনে তো নাস্তানাবুদ হয়ে গেলাম, আর একটা ধরনের ইনফেকশন, এটা আমাদের খানিকটা দুঃখ খানিকটা লজ্জার ব্যাপার যে এটা এখনো আমরা আমাদের দেশ থেকে নির্মূল করতে পারিনি। এটাকে বলে রিউম্যাটিক ফিভার। অনেক সময় শুনবেন যে এই একটু শহরের বাইরের দিকে বেশি প্রচলিত আছে যে বাবা মারা বলবেন একটা ধরো বাচ্চার 8, 9, 10 বছর বয়স, 11, 12 বছর বয়স, গলা ফুলেছে, জ্বর হয়েছে, গাঁটে জ্বর বলে, তাকে অ্যাকচুয়ালি বলে রিউম্যাটিক ফিভার। এটা একটা ব্যাকটেরিয়ার জন্য হয়। জেনারেলি পুয়ার লিভিং কন্ডিশনস, পুয়ার হাইজিনিক কন্ডিশনসে বেশি হয়, এবং তার অসুবিধা হলো জ্বরটা সেরে যায়, কিন্তু এই যে জীবাণুটা আমাদের শরীরের মধ্যে এমন একটা প্রক্রিয়া শুরু করে যে সেটা সেই কাঠে উইপোকা ধরার মতো আস্তে 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 হার্টের ভেতরে ভ্যালভ ফাইন স্ট্রাকচারগুলোকে ড্যামেজ করতে থাকে। আর দেখতে ভীষণ কষ্ট হয় যে এই ছেলেমেয়েরা যারা জানে না, যারা নর্মাল লাইফে এতদিন ছিল, তাদের যখন 20, 25, 30 বছর বয়স হচ্ছে, অনেক সময় অল্প বয়সী মেয়েরা যখন প্রেগনেন্ট হচ্ছে, ডিউরিং দেয়ার ফার্স্ট প্রেগনেন্সি, তখন এই জিনিসগুলো চোখে পড়ে। তখন একটা বেশ গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হাউ উইল দে ডেলিভার, ইজ ডেলিভারি সেফ ফর দেম। তো যাই হোক, আমরা এখনও এইসব নানান কেসে ভ্যালভের অপারেশন করি, কখনো বেলুন, কখনো ভ্যালভ রিপ্লেসমেন্ট, কিন্তু মোদ্দা কথা হলো যে এখনও আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে আমাদের হাইজিন, লিভিং কন্ডিশনস, এগুলোকে ইমপ্রুভ করে যাতে এই রিউম্যাটিক ফিভার, যেমন কিছুটা টিউবারকুলোসিসের মতো, যেমন এই রিউম্যাটিক ফিভার যেন আমাদের দেশ থেকে আমরা তাকে, যেরকম আমরা পোলিও নির্মূল করেছি, যেরকম আমরা স্মল পক্স নির্মূল করেছি, সেই রকম আমাদের এই ধরনের বিশ্রী অসুখগুলোকে নির্মূল করে দেওয়ার একটা চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। এরপর যে প্রশ্নটাতে আসবো যে এই হার্টের কথা উঠলেই ডাক্তারবাবু যেটা হয় যে একটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা বিরাট নিয়ম কানুন, নিয়ম শৃঙ্খলা আমরা জানি, তো এত নিয়ম কেন একটু জানতে চাইবো আপনার থেকে। আরে নিয়ম কানুন নিয়ে অনেক বিপদ। এই হার্টের ডাক্তার যেমন আমরা, মানুষ যেরকম টায়ার পাংচার হলে কার কাছে নিয়ে যায়? পাড়ায় যেটা টায়ারের মিস্ত্রি আছে তার কাছে নিয়ে যায়। এই বুকে ব্যথা, হাঁপানি, শ্বাসকষ্ট হলে অনেকে আমাদের দেখাতে আসেন, এবং আমাদের দেখাতে এলেই মানে যাই হোক, মানুষকে তো সমস্যার কথা বলতে ভাল লাগে না, আর হার্টের ডাক্তারের কাছে এলেই মানুষরা আরও বেশি কি বলবো বিরক্ত হয়ে যান। বলে এই ডাক্তার এ তো এক্ষুনি আমাকে খাবার নিয়ে ঝুড়ি ঝুড়ি জ্ঞান দেবে। হ্যাঁ, যে কটা জিনিস খেতে ভাল লাগতো এই ডাক্তারবাবু এসে আমাকে প্রত্যেকটা জিনিস খাবার থেকে বাদ দিয়ে দেবে। আমার সেই হবিষ্যি খাওয়ার মতো খালি সেই সেদ্ধ অমুক তমুক সে একটা সাত্বিক আহারে নিয়ে যাবে। এই খাবার খেয়ে বেঁচে থেকেই কী লাভ, অনেকে বলেন। দেখুন, আমরা অত খারাপ লোক নই, হ্যাঁ, এবং আমরা অত কঠোরভাবে আজকে মানুষকে বলি না। আমরা একটা দুটো কথা আমরা আপনাকে আজকে বলি এই সুযোগে। প্রথম কথা হলো, দেখুন, যেরকম আমাদের সিনেমায় অনেক হিরো হিরোইন থাকেন না, দেখবেন একজন হিরোর, আমি জানি না সেই ছেলেমেয়েরা এখন বোধহয়, আমাদের সময় ছিল ধর্মেন্দ্র, হেমা মালিনী, উত্তম সুচিত্রা, এই টাইপের পেয়ার ছিল, বা পরবর্তীকালে প্রসেনজিৎ, ঋতুপর্ণা। সেরকম হার্টের একটা হিরো হিরোইন কম্বিনেশন হচ্ছে হার্ট অ্যান্ড ডায়াবেটিস। আচ্ছা, রাইট। কারণ ডায়াবেটিসটা আমাদের দেশে, আমাদের বিশেষত পূর্ব ভারতে এখন একটা ভয়ঙ্কর ব্যাপারে আছে। আমরা সবাই জানি ডায়াবেটিসে সুগার বেড়ে যায়, কিন্তু সবাই মনে রাখবেন যে ডায়াবেটিসটা সুগারের অসুখ নয়, সুগার দিয়ে ডায়াবেটিসটা মাপা হয়। ডায়াবেটিসে কি হয়, যেরকম পাইপে ঘোলা জল গেলে পাইপটা ধীরে 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 ডিপোজিট পড়ে পড়ে বন্ধ হয়ে আসবে, সেই রকমের একটা প্রসেস ডায়াবেটিসে হয়। ডায়াবেটিসে হার্টে হয়, চোখে হয়, কিডনিতে হয়। সুতরাং ডায়াবেটিস আমাদের পক্ষে বিপজ্জনক কেন? কারণ বিকজ অফ দ্য অর্গান এফেক্টস। এবং এটা দেখা গেছে যে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখলে এই যে সে লাফিয়ে লাফিয়ে হার্ট, চোখ, কিডনি এফেক্ট করছে, তার এই দুরন্তপনাটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারব। সুতরাং ডায়াবেটিসের ম্যানেজমেন্ট যখনই আমরা বলি, ডায়াবেটিস ম্যানেজমেন্ট মানে আমাকে আমার সুগার কন্টেন্টটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ভাত, আলু, চিনি। সুতরাং দেখবেন যে
আজও আমরা এই গাঁটছড়াটাকে ছাড়াতে পারছি না। যত মানুষের হার্টের অসুখ হয় তার প্রায় 75% ডায়াবেটিক। আচ্ছা। আর যত মানুষের ডায়াবেটিস ডায়াগনোজড হয়, গড ফরবিড, হরে ধরে, তার প্রায় 60% হার্টের সমস্যা পড়বে। তাহলে ডায়াবেটিসের সচেতনতা, ডায়াবেটিসের চিকিৎসা, আমি ডায়াবেটিসের স্পেশালিস্ট নই, তবে মনে রাখবেন ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে ডায়েট, বডি ওয়েট, এক্সারসাইজ, তারপর ওষুধ। হ্যাঁ, মানে কেবল ঝুড়ি ঝুড়ি ওষুধ খেয়ে আমি বডি ওয়েট ঠিক রাখছি না, অ্যাক্টিভিটি করছি না, আমি ডায়াবেটিসকে একেবারে বসে এনে ফেলবো, এটা হয় না। সেকেন্ড ব্যাপারটা মনে রাখবেন যে কেন আমাদের পক্ষে আজকে আমরা খাওয়া দাওয়া নিয়ে এত কথা বলি। যেমন ওই আবার একটা সিনেমার প্রসঙ্গে ফিরে যাই, এখনকার সিনেমা হয় কি না জানি না, আমি খুব একটা এখন সিনেমা দেখি না। আমাদের ছেলেবেলায় সিনেমায়, সব সিনেমায় একটা করে ভিলেন থাকতো, ভিলেন থাকতেই হবে আর কি, না হলে গল্পটা জমবেই না। তো আমাদের হার্টের গল্পে সেরকম একটা ভিলেন হচ্ছে কোলেস্ট্রল। হ্যাঁ, কোলেস্ট্রল শুনলে লোকে বলবে ফট করে মেরে দিই তাকে, তাহলে কি একটা খারাপ লোক, একটা খলনায়ক টাইপের ব্যাপার। এখন এই যে কোলেস্ট্রল টাইপের ব্যাপারগুলো যেটা আমাদের অনেক অসুবিধে ফেলে, আমাদের সেটাকেও কন্ট্রোলে রাখতে হবে। সেটাকে কন্ট্রোলে রাখতে গেলে যেমন আমরা বলি একটু একটু ওই যে ধরুন আমার 40-এ পা দিয়েছি, তখন একটু ঘি, তেল, ভাজাভুজি এগুলো আমাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আমরা তা বলে একেবারে রোজ সেদ্ধ খাবো না, কিন্তু কতটা তেল খাচ্ছি। লোকে বলে ডাক্তারবাবু কী তেল খাবো? আল্লাহ, আপনি যদি 1 কোটি টাকা দিয়েও তেল কেনেন এবং সেই তেল যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান, তাতেও আপনার শরীরের ক্ষতি হবে। সুতরাং কম তেল খান। মানুষ চাইলে পেট্রোলেও রান্না করতে পারে, কারণ আপনার পেট্রোল আর সর্ষের তেলের মধ্যে বায়োকেমিক্যালি খুব একটা তফাৎ নেই, কিন্তু অসুবিধে হলো সেটাকে আমাদের একটা সীমার মধ্যে রাখতে হবে। আমরা রাফলি বলি একটা মানুষ চেষ্টা করবে 1 মাস কাটাতে অ্যাবাউট 1/2 লিটার তেলে, হাফ হয়তো হবে না, একটু বেশি হবে। বাড়িতে 4টে লোক থাকলে চেষ্টা করবেন যে 1 মাস চলছে 2 লিটার তেলে, হয়তো 2 হবে না, একটু বাড়বে। সুতরাং সুগার কন্ট্রোল করা, ভাজাভুজি অয়েল কন্ট্রোল করা। আর আমার কন্ট্রোল যে সাকসেসফুল হচ্ছে আমি কি করে বুঝবো? আমি বুঝবো আমার ওজন থেকে, আমার বডি ওয়েট থেকে, আমার ওয়েস্ট সাইজ থেকে। আর বুঝবো যে অন্তত বছরে 1 বার করে, অন্তত 2 বার করতে পারলে খুবই ভালো। এখন যে আমাদের এত ডায়াগনস্টিক ফেসিলিটি পাড়াতে আছে, হসপিটালসে আছে, গভর্নমেন্ট ফেসিলিটিসে আছে, যে অন্তত আমাদের বছরে 1 বার করে, 2 বার করতে পারলে খুব ভালো হয়, একটা রক্ত পরীক্ষা করে নিতে হবে। সেই কারণে উই আর আ প্রোডাক্ট অফ হোয়াট উই ইট। আপনারা যারা হয়তো পন্ডিচেরি গেছেন, অরবিন্দের শ্রীমায়ের অরবিন্দের আশ্রমে, ওখানে অরবিন্দ আশ্রমে ঢোকায় যেখানে খেতে দেয় লোকেদের, প্রসাদ দেয়, ওখানে একটা সুন্দর কথা লেখা আছে। সেটা হচ্ছে যে উই ইট টু লিভ, নট লিভ টু ইট। খাওয়ার জন্য বেঁচে থাকা না। ওটা আমরা ছেলেবেলায় করেছি, যখন বয়স অল্প ছিল করেছি, এখন একটু সংযমের মধ্যে থাকতে হবে। ঠিক তাই। আরেকটা যেটা বিষয় জানতে চাইবো, ঠিক যেমন এই বিষয়টা খাওয়ার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা, ঠিক সেরকম হার্টের সমস্যা মানেই অনেক টেস্ট করানো, পরীক্ষা নিরীক্ষা। তো একটু জানতে চাইবো এত পরীক্ষা নিরীক্ষা কেন? দেখো, ব্যাপারটা হলো কি জানো তো, হার্ট ব্যাপারটা একটা রহস্যময় ব্যাপার। কেন হার্টটা রহস্যময়? অনেকটা গোয়েন্দা গল্পের মতো। কারণ আমরা অনেক জানি যে ধরো এই যে আমাদের প্রায় সো কল্ড মডার্ন মেডিসিন প্রায় 3-4 হাজার বছর ধরে, হিপোক্রেটিসের সময় থেকে আমরা নানান জিনিস আবিষ্কার করেছি, শরীর সম্বন্ধে জেনেছি। আমরা এখনও জানি না যে হার্টকে কেন হার্ট বলা হয়, আমরা জানি না। আমরা এইটুকু জানি যে এই ছোট্ট একটা জিনিস, 250 গ্রাম ওজন, সে ডুক 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 করে রক্ত পাম্প করে, মিনিটে 6 লিটার রক্ত পাম্প করে আমাদের সে চালাচ্ছে। এবং হার্টের যে স্ট্রাকচারটা কী করে রক্ত ঢুকছে, কী করে রক্ত বেরোচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে বুঝতে অনেক দিন সময় চলে গেছে। সুতরাং এই যে এই ছোট্ট একটা জিনিস, এত কমপ্লেক্স, এত তার রহস্য, এগুলো ভেদ করতে করতে এখন আমরা যখন বুঝলাম, মানুষ যে বছর রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন 1913, সেই 1913-তে মানুষ প্রথম বুঝলো, হেরিক বলে একজন ডাক্তার শিকাগোতে,
জেনারেল ফিজিশিয়ান, উনি অ্যানজাইনা জিনিসটাকে নাম দিলেন, আবিষ্কার করলেন। তারপর লোকে ভাবলো, আরে লোকে তো বুকে ব্যথা হচ্ছে, কেন বুকে ব্যথা হচ্ছে? হার্টে রক্ত যাচ্ছে না। কেন যাচ্ছে না আমি কি করে বুঝবো? কি করে বুঝবো? ধরুন যদি মোবাইল ফোন হাতেও থাকে, তখন ছিল না, আপনার তো মোবাইল ফোনে মেসেজ আসবে না যে হার্টে ব্লক হয়েছে? ডাক্তারকে সন্দেহ করে বার করতে হবে। সুতরাং এই যে জিনিসগুলো আমরা আমরা তো আন্দাজে চিকিৎসা করতে পারি না। আপনি চিন্তা করুন, ধরুন পুরনো আমলের বাংলা নাটক, উপন্যাস, সিনেমা দেখলে দেখবেন লোকে বলতো, বাবা হাতটা বড় হয়ে গেছে, হাঁপানি হয়েছে। পাড়ার মানে ডাক্তার জেঠু এসে বলতেন, ও বাবা হাতটা ডায়ালেট করেছে। তো কি হবে? হাতে একটা জপের মালা তুলে দিত আর এক মোচকা ওষুধ দিয়ে বলতো, তুমি এবার হয় দেওঘর বা কাশি টাশি চলে যাও, আর যখন আমাকে মাসে একটা করে পোস্ট কার্ড দিও, যখন পোস্ট কার্ড আসা বন্ধ হয়ে যাবে আমি বুঝবো তুমি আর নেই, তুমি গেছো। হ্যাঁ, তো এই ছিল চিকিৎসা। এখন আমরা চেষ্টা করি জানতে যে সমস্যাটা কেন। হার্টের যে টেস্টগুলো হয়, প্রথম আমরা বলেছি ব্লাড টেস্টের কথা, সেটাও কিন্তু হার্টের একটা টেস্ট। তারপরে আমরা জানতে চাই কি, একটা ইসিজি করি, দেখি যে হার্টটা রেগুলারলি চলছে কিনা, তার অন্যরকম কোনো তার তিরিক্ষে মেজাজ হয়ে বসে আছে কিনা। তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হয় যে হার্টের মধ্যে যে বড় বড় স্ট্রাকচারগুলো আছে, হার্টের ভ্যালভ, তারপরে কোনো হার্টের মধ্যে ফুটো ফাটা আছে কিনা, সেটা জানতে গেলে ইকো করাতে হয়। আর একেবারে যেটা সূক্ষ্ম টেস্ট, যে ধরো আমার মাথায় চুল নেই, হ্যাঁ, আপনাদের মাথায় অনেক বেশি আছে আমার থেকে, তো আমরা মাথায় যদি 4টে চুল একসঙ্গে রাখি, সেটা হচ্ছে হার্টের একটা আর্টারি। এই যে হার্টের মধ্যে আর্টারি দিয়ে রক্ত যাচ্ছে, যার থেকে এনার্জি পেয়ে হার্ট কাজ করছে, তার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, সেটা জানতে গেলে আবার আজকের দিনে আমাদের অ্যানজিওগ্রাম বা এগুলো করা। সুতরাং আমরা এখনো কিন্তু ডাক্তাররা একটা এই এই চেষ্টায় আছে যে ধরো একটা টেস্ট, একটা স্ক্যান, আমি একজন মানুষকে নিয়ে একটা স্ক্যানারের মতো যন্ত্রতে দিয়ে দিলাম, সেখানে আমার হার্টের পুরো রামায়ণ মহাভারত একসঙ্গে পুরো সেই আধার কার্ডের মতো বেরিয়ে এলো। আমাদের আলোচনা তো চলছেই, আমরা আরো কিছু জানবো। ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন। এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, বিরতির পর ফিরে আসছি। Hello to all of you. This is from Medica Super Speciality Hospital, Kolkata. I am Kunal Sarkar, one of the cardiac surgeons of the hospital, perhaps a little bit senior than the others. Friends, what we want to tell you is that there are times in our lives when we are faced with the strongest of challenges. There are times when we have seen, since the last 7 or 8 months, when we had so many people sick with lung problems, with COVID-related pneumonia, and we rose to the occasion and we provided the most advanced pulmonary care possible anywhere in the world in the form of ECMO. And our hard-working group of people, the anesthetists, the perfusionists, the critical care doctors, the nurses, they really excelled. And Medica did not just have one of the largest programs, not just in India, but in the whole of Asia. Medica had one of the best programs, one of the best outcomes. As it happens,
Just before the lockdown, we did a heart transplant. So Medica is absolutely frankly and clearly expressing its ability and intention to work seriously and sincerely in the field of advanced heart and lung support. There will be conditions like severe lung problems, severe heart failure, which can be acute or chronic. It may require treatment like ECMO, advanced electrophysiological devices, heart transplants, LVADs. In any such situation, we are more than prepared, ready with the expertise, the dedication, the hard work it needs to address that challenge. We have already transferred quite a few patients through air transfers and road transfers, mostly from Eastern India, and we will continue to do so. So, if ever any one of you come across a patient who needs such treatment, you would want to have a chat with us, you would want to discuss with us, we are there for you. In any help or assistance you may require for organ support systems, Medica is the first name that should come to your mind. Our contact numbers are there, so it doesn't matter what time of the day or night it is, Medica is there for you. Please, we will reach out to you. We will answer your call, and I'm sure all of us put together will put Medica in Eastern India on the map of advanced heart and lung support programs in India. Wish us luck. Thanks. আমাদের আলোচনা তো চলছেই, আমরা আরও কিছু জানবো। ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন, তো আমি একটু জানতে চাইবো যে ব্লাড প্রেসার এবং এর সাথে হার্ট প্রবলেম কি রিলেশন? দেখুন, এই যে হার্টের যেটা বললাম, যে হার্টের যেমন কতগুলো রহস্য আছে না, যে হার্টকে কেন হার্ট বলা হয় আমরা এখনো জানি না, ঠিক তেমনই আমরা অনেক দিন অনেক চর্চা করে বিগত 100 বছরের মধ্যে ঘাঁটাঘুঁটি করে কয়েকটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে কারণে আমাদের হয়তো হার্টের সমস্যা হতে পারে। কী কী কারণে হতে পারে? একটার কথা আমরা অলরেডি বলেছি, ডায়াবেটিস। আর একটা আমাদের কথা প্রসঙ্গে এসে গেছে যদি কোলেস্ট্রল বেশি থাকে। আর একটা কথা আপনি এক্ষুনি বললেন, সেটা হলো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার ব্যাপারটা কি? হার্ট আমাদের পাম্প, সেই পাম্প থেকে সমস্ত রক্তনালী দিয়ে শরীরে রক্ত যাচ্ছে। আমাদের শরীরে যদি প্রত্যেকটা রক্তনালীকে আপনি যদি একেবারে সুতোর মতো পরপর সাজান, ছোট বড় সব আর্টারিগুলো, রক্তনালীগুলোকে, আপনি জানেন সেটা কত লম্বা হবে? সেই রক্তনালীকে আপনি যদি জোড়েন, তাহলে সেটা দিয়ে পৃথিবীকে অন্তত 4 বার প্রদক্ষিণ করা যাবে একটা মানুষের ব্লাড ভেসেল দিয়ে। এবং এই আমাদের ব্লাড ভেসেলগুলো যখন খুব পাতলা থাকে, নমনীয় থাকে, সফট থাকে, তখন আমরা বুঝি না মানুষটা ভালো আছে। আর ব্লাড প্রেশার বাড়া মানে আমাদের এই রক্তনালীগুলো একটু যেন শক্ত হয়ে যাচ্ছে, তার যে শরীরের নানান সমস্যার সঙ্গে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা যেন কমে আসছে। এবং সেটা আমাদের একটা হিন্ট দেয় যে দিস মে বি দ্য বিগিনিং অফ আদার প্রবলেমস। আর ব্লাড প্রেশার বেশি বেড়ে গেলে যেমন হার্টের ওপরে চাপ আসে, সেরকম ব্রেনের উপরে চাপ আসে। এই যে সেরিব্রোভ্যাসকুলার বা কার্ডিওভ্যাসকুলার প্রবলেমস আমরা বলি, তার মধ্যে কেবল বুকে ব্যথা নয়, তার মধ্যে আর একটা মারাত্মক সমস্যা হলো আনকন্ট্রোলড ব্লাড প্রেশার থেকে সেরিব্রাল স্ট্রোক, এবং দ্যাট ইজ এ ভেরি ট্র্যাজিক কমপ্লিকেশন টু হ্যাভ। তো অ্যাট দ্য সেম টাইম, যেমন আমরা বললাম যে আমাদের ওই 35-40 ছুঁই হলে খাওয়া দাওয়া, ডায়েট, বডি ওয়েট এগুলো নিয়ে সজাগ হতে হবে, তেমনই আমাদের মধ্যে মধ্যে ব্লাড প্রেশারটা চেক করে রাখতে হবে। এখন তো ব্লাড প্রেশারের যন্ত্র ঘরে ঘরে, একটা মোবাইল ফোনের দাম 50,000 টাকা, একটা ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্টের দাম 3,000 টাকা। আমি তো প্রত্যেককে বলি সবাই ঘরে একটা কিনে রাখবেন। দুটো জিনিস,
একটা ওজন নেবার ওয়েইং স্কেল কিনে রাখবেন, একটা ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট কিনে রাখবেন। আর যাদের হয়তো বা ডায়াবেটিস আছে তারা ডেফিনেটলি হোম ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস, হোম মেজারিং অফ ডায়াবেটিস থ্রু গ্লুকোমিটার্স করতে শিখবেন, কারণ দ্যাট সিম্পলিফাইজ আ লট অফ থিংস। ডক্টর, একটা যেটা বিষয় জানতে চাইবো যে হার্টের সমস্যার ক্ষেত্রে অপারেশন ছাড়া আর কি চিকিৎসার মাধ্যমে হার্ট প্রবলেম দূর করা যাবে? দেখুন, হার্টের অনেকে ভাবেন যে হার্টের কোনো সমস্যা নিয়ে আমি যদি ডাক্তার দেখাই, এ ব্যাটা আমাকে কেটেই ফেলবে একদম। হ্যাঁ, প্রায় আমাদের মানে অনেকে আমাদের বলতেন, এখন অতটা লেখা হয় না, আগে কেউ কেউ একটু আবেগপ্রবণ জার্নালিস্টরা ছিলেন যারা বলতেন অমুক ডাক্তার হচ্ছে, উনি হচ্ছেন হার্টের কসাই, যেই যায় এরকম। আর বাঙালিরা একটু রোমাঞ্চকর কথাবার্তা বলতে ভালোবাসে আর কি। তো যাই হোক, এই কথাটা প্রথমত আপনি বলি যে এই যে হার্টের অপারেশনের মধ্যে হার্টের কমনেস্ট অপারেশন কি না, যেখানে আর্টারিগুলো ব্লক হয়ে গেছে আমরা সেটার মধ্যে দিয়ে রক্তটা চালাই যাতে হার্ট অ্যাটাক না হয়, যাতে মানুষের বুকে ব্যথা না হয়। এটাকে বলে বাইপাস করা। অপারেশনটা প্রথম করা হয়েছিল 1967 সালে, এবং মানুষের বিজ্ঞানের ইতিহাসে এটা একমাত্র অপারেশন যার আজকে 50 বছরের ফলো আপ আছে। এবং এটা একমাত্র অপারেশন আপনার ক্যান্সারে হয় না, মানে অর্থোপেডিক্সে হয় না, গাইনোকোলজিতে হয় না। দিস ইজ দ্য ওনলি অপারেশন দ্যাট হ্যাজ ইমপ্রুভড হিউম্যান সার্ভাইভাল। মানুষের গড় আয়ু, বিশেষত ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়ার্ল্ডে গত 50 বছরের মধ্যে মানুষের আয়ু বেড়েছে 15 বছর। আজকে বাঘ, ভাল্লুক, হাতি, বেড়াল, শেয়াল, শকুন সব সমান বাঁচে, মানুষ বাঁচছে 10,000 বছর বেশি। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজনস ইজ সাকসেস অফ হার্ট ট্রিটমেন্ট। আমরা দুটো জিনিস চাই, মানুষ নিরাপদে থাকুক আর মানুষ তার স্বাভাবিক কর্মক্ষমতা, হাঁটা চলা, জীবনযাত্রা নিয়ে থাকুক। কিন্তু তা বলে কি আমরা লাইন দিয়ে মানুষকে সেই এটিএমে পয়সা তোলার মতো সবাইরই বুক কেটে কেটে অপারেশন করছি না। যেরকম অপারেশন আছে সেরকম ব্লকেজটা সহজ সরল থাকলে অ্যাঞ্জিওপ্লাস্টি আছে। আর আমরা যদি ধরুন 100 জন মানুষের কথা ভাবেন যার হার্টে কোনো না কোনো প্রবলেম আছে, তার মধ্যে লেস দ্যান 5% তাদের কোনো রকম অপারেশন, অ্যাঞ্জিওপ্লাস্টি ইত্যাদির প্রয়োজন হয়। বাকি যারা তারা কিন্তু 95% আজকে ওষুধপত্রে ভালো আছে। কিন্তু ওষুধপত্র ভালো রাখার ক্ষেত্রে মনে রাখবেন যে ডাক্তারবাবুকে 1 বছর আমি একবার গিয়ে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে এলাম, তারপর সেই পঞ্চবার্ষিকী প্রোগ্রাম করে 5 বছর পরে আর ডাক্তারের কাছে গেলাম না, সেটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নয়। মেডিকেল ট্রিটমেন্ট মানে অফকোর্স মেডিকেশন অ্যান্ড রেগুলার ফলো আপ। আর একটা হার্টের অপারেশন যেটা আজকে যুগান্তকারী অপারেশন, যে অপারেশন আজকে আমরা পশ্চিমবাংলায় করছি, কলকাতায় করছি, হার্ট ট্রান্সপ্লান্ট করা, যেটা করে যে মানুষেরা আজকে 1 মাস বাঁচতেন না। হ্যাঁ, আমাদের লাস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট এই গতকাল আমাকে দেখিয়ে গেল, যে মানুষটাকে আমরা বলেছিলাম 48 ঘন্টার মধ্যে মরে যাবে, পোস্ট ট্রান্সপ্লান্টে সে এখন তার দোকানদারি করছে, কাজ করছে, করছে, তার 6 মাস 7 মাস হয়ে গেছে, ঠিক করোনা পিরিয়ড আগে তার ট্রান্সপ্লান্ট হয়েছিল। সুতরাং অপারেশনের একটা তার নিজস্ব জায়গা আছে, কিন্তু সেটাকে অতিরঞ্জিত করে যদি আমরা ভাবি যে সবাইরই একেবারে জনে জনে অপারেশন হচ্ছে, দ্যাট ইজ রং। প্রয়োজন হলে বিমুখ হবেন না, কারণ দ্যাট গিভস ইউ কোয়ালিটি অ্যান্ড সেফটি অফ লাইফ। কিন্তু মনে রাখবেন যে শতকরা 100 জনের মধ্যে হার্টের অপারেশন বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয় কেবল 5 জনের। বাকি 95 জন যারা আছেন তারা অবশ্যই ওষুধ খাবেন এবং নিজস্ব আপনাদের ডক্টর, জেনারেল ফিজিশিয়ানদের সঙ্গে একেবারে রেগুলার চেক আপ রাখবেন। হ্যাঁ, তুই ডাক্তারবাবু 5টা ওষুধ দিয়েছে বলে 5 বছর তার কাছে ফিরে গেলাম না, দ্যাট ইজ নট এ গুড আইডিয়া। আপনাকে যখন পেয়েছি জানতে চাইবো যে হার্টের সমস্যা নিয়ে যখন কথা হচ্ছে, অবশ্যই হার্ট অ্যাটাক, যেটা আমরা মানে প্রায়শই শুনে থাকি, এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এটা শুনে আমরা আর অবাক হই না এখন। তো হার্ট অ্যাটাক যদি হয়, বাড়িতে কোনো পেশেন্ট রয়েছেন, সেক্ষেত্রে কি করণীয় সেই মুহূর্তে?
দেখুন, আমরা তো কেউ চাই না, নিশ্চয়ই, ইউ আর সো রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে কেউ তো চাইতে পারে না। হার্ট অ্যাটাক কেন ভয়ঙ্কর, ধরুন এই যে আবার একটা করোনার সঙ্গে এর তুলনামূলক আনি, যে করোনার আজকে মোর্টালিটি রেট হচ্ছে 1.4%, 1.3%। দুর্ভাগ্যবশত কারো যদি কপাল খারাপ থাকে, প্রচণ্ড বুকে ব্যথা, ঘাম হয়ে হার্ট অ্যাটাক হয়, আজও ভারতবর্ষে হার্ট অ্যাটাকের মোর্টালিটি রেট 20%-এর উপরে। সুতরাং এটা আজকের দিনেও একটা মারাত্মক ব্যাধি, একটা ভয়ানক ব্যাধি। প্রথম কথা হলো যে কোনো রকম সমস্যার জন্য অপেক্ষা করবেন না। দ্য ফার্স্ট পেইন ইজ টু লেট। আপনি কি করবেন? আপনার ওই 40-এর কোঠার ওপরে চলে গেলে নিয়মিতভাবে ব্লাড চেক আপ, ইসিজি, ইকো, বছর দুয়েক পরপর হয় একটা ট্রেডমিল, আপনার ডাক্তারের কাছে যাবেন এবং আপনার যে সবচেয়ে ভালো ডাক্তার কে, যে আপনার সবচেয়ে কাছে, তার কাছে যাবেন। ইয়োর নিয়ারেস্ট ডক্টর ইজ ইয়োর বেস্ট ডক্টর। তার কাছে যাবেন, তিনি আপনাকে একটা রুটিন করে দেবেন যে কিভাবে আপনি একটা ভিজিলেন্স রাখতে পারেন। আপনি বাড়িতে সিকিউরিটি গার্ড কেন রাখেন? যাতে বাড়িতে ঝামেলা না হয়। ঝামেলা হবার পর তো সিকিউরিটি গার্ড 4টে বাড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। সুতরাং সেই ভিজিলেন্স বা সিকিউরিটিটা নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে নেবেন। যদি কারো সমস্যা হয়, যেমন ধরুন কারো মনে হয় যে আমার তো অতটা হাঁপ লাগতো না, এই দুদিন ধরে কেন লাগছে, আমার হঠাৎ করে একটু সিঁড়ি ওঠা নামা করলে কেন বুকটা ভারী লাগছে, কেন হাতটা কনকন করছে, কেন চোয়ালের দিকটা ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে এর ওপরে ধরুন ঠিক আছে, আমরা হয়তো কেউ 2টো হজমের বড়ি, 2টো অ্যান্টাসিড খেতে পারি, তাতে কোনো অন্যায় নেই, কিন্তু ফার্স্ট পসিবল অপরচুনিটিতে ডাক্তারবাবুকে দেখাবেন। আবার এক কথা, কাকে দেখাবেন? যাকে সবচেয়ে তাড়াতাড়ি, সবচেয়ে সহজে দেখাতে পারেন। আর যখন বুঝবেন যে শ্বাসকষ্টটা হয়তো একটু বেশি বেড়ে যাচ্ছে, আমার বুকটা প্রচণ্ড ভারী লাগছে, একটু একটা কম্প্রেসিভ চেস্ট পেন হচ্ছে, তখন এর ওপর আর দরাদরি না করে তাড়াতাড়ি যেখানে পারেন, সেটা গভর্নমেন্ট হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, নার্সিং হোম হোক, যেখানে আপনি আধা ঘন্টার মধ্যে পৌঁছতে পারেন সেখানে পৌঁছে যান। সেখানে ডাক্তাররা আপনার একটা ইসিজি ব্লাড টেস্ট করলেই ধরতে পারবে যে সমস্যাটা সিরিয়াস কিনা। টাইম ইজ মানি। আজকে ভগবান ঠিক আছে খুব স্নেহপ্রবণ, কিন্তু ভগবান যথেষ্ট কিপটে। অ্যাডাল্ট লাইফে যদি আমাদের 100টা হার্টের মাসেল দিয়ে থাকে, আমাদের জীবনটা শেষ করতে হবে সেই 100টা হার্টের মাসেল দিয়ে। 2টো নতুন কোনো দিন গজাবে না। আর যদি 50টা নষ্ট হয়, তাহলে ওই 50 নিয়ে জীবনটা কাটাতে হবে। ওই জন্যে টাইম ইজ মানি। যত তাড়াতাড়ি আমরা সমস্যাটা বুঝতে পারবো, তত তার চিকিৎসা এফেক্টিভ হবে, তত আমাদের হার্ট কম ড্যামেজড হবে, রাইট? আর সবচেয়ে বড় কথা হলো যে কবে আমার সমস্যা হবে তার জন্যে দোহাই আপনাদের বসে থাকবেন না, বিকজ প্লিজ রিমেম্বার দ্যাট দ্য ফার্স্ট পেইন ইজ টু লেট। নিজেরা সাবধান হবেন যাতে কোনো রকম মেজর সিমটমসের আগে আপনারা সেটা ধরতে পারেন। আর আমরা আছি, আপনার নিকটবর্তী ডাক্তাররা আছেন, জেনারেল ফিজিশিয়ানরা আছেন, আপনার ওয়েল উইশাররা আছেন, তারা আপনাদের হেল্প করবেন টু পিক আপ এনি প্রবলেম শুড ইউ হ্যাভ ওয়ান। ধরুন একজন হার্টের পেশেন্ট, তিনি ওষুধ খাচ্ছেন, তিনি ট্রিটমেন্ট চলছে, যেই সব নিয়ম কানুন খাদ্যাভ্যাসের জন্য রয়েছে সেগুলো ডক্টর দিয়ে দিচ্ছেন। আমি যদি বলি একজন সুস্থ মানুষ যার কোনো হার্টের রোগ নেই এখনো পর্যন্ত, সে যদি তার হার্টটাকে সুস্থ রাখার জন্য তার দৈনন্দিন জীবনে কিভাবে সে একটা রুটিন মাফিক চলবে যাতে তার হার্টটাকে সে সুস্থ রাখতে পারে? দেখুন, কতগুলো জিনিস হলো কি, কতগুলো জিনিস আমাদের যেটা আমরা আগে বলে গেছি, যেমন হচ্ছে ব্লাড টেস্ট, রক্তে সুগার, কোলেস্ট্রল, এগুলো আমাদের টেস্ট করে ডাক্তারের সাহায্যে, ডাক্তারকে দেখিয়ে তার একটা চোখ রাখতে হবে তার উপর। কিন্তু কতগুলো জিনিস আমার তো ডাক্তার দরকার নেই, নিজের ওজনটা দেখার জন্য ডাক্তারের দরকার নেই। আমার ব্লাড প্রেশারটা আজকে আমি হয়তো নিজেই বাড়িতে দেখতে পারি। আর আমার যে আজকে
একটা হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ শিডিউল রাখতে হবে। সারাদিন সেই রোজ আমি সন্ধে 7:30 8টা বাজলেই মনে করব আমি কি ক্লান্ত বলে ফট করে সোফায় বসে তারপর 1 থেকে 9 নম্বর সিরিয়ালগুলো পরপর দেখতে শুরু করলাম, তারপর সিরিয়ালও শেষ হলো, আমি ঘুমিয়ে পড়লাম। এই টাইপের লাইফস্টাইলগুলো কিন্তু ভালো না। তার মধ্যে আমাদের জীবনের সময়টা বার করে নিতে হবে যে হ্যাঁ, টিভিতে যতই সিরিয়াল হোক, যতই রাজনৈতিক দলেরা চিৎকার চেঁচামেচি করে মাথা ফাটাক, আপনাকে মনে রাখতে হবে আপনার হার্টের ঝামেলা হলে কোনো নেতা নেত্রী আপনার পাশে এসে দাঁড়াবেন না, আপনাকে ভালো থাকতে হবে। সো লুক আফটার ইউর হেলথ। এবং কি আমাদের অনুষ্ঠানের মধ্যে হোক, যখন হোক, কাজের শুরুতে হোক, কাজের শেষে হোক, নিজের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অতি অবশ্যই নিজে রাখবেন। আর আপনার যে সজাগ দৃষ্টি, তার সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে আপনার ডাক্তার, আপনার কাছের ডাক্তাররা আপনাকে সাহায্য করবেন মোটামুটি এটা চোখে রাখতে যে আপনার ওভারঅল হেলথ কন্ডিশন ইজ স্যাটিসফ্যাক্টরি। এবং এটা নিয়ে প্যানিক করবেন না, কারণ মনে রাখবেন যে আমরা যদি সজাগ হই, যেরকম মুখে মাস্ক রাখলে করোনাকে আটকানো যায়, সেই রকম নিজের স্বাস্থ্য সম্বন্ধে যদি নিজে সজাগ থাকেন, নিশ্চয়ই আপনারা এই হার্টের যে এত রকম ঝুটঝামেলা হতে পারে, তার থেকে আপনারা অতি সহজেই নিজেদের ভালো রাখতে পারবেন। ডাক্তারবাবু, একটু জানতে চাইবো যে একজন সুস্থ মানুষ তার যদি কি কি লক্ষণ দেখা যাবে যার ফলে সে একজন কার্ডিওলজিস্টের কাছে যাবে? দুটো সিমটম অনেকই হতে পারে, কারণ এটা প্রায় সেই কৃষ্ণের শতনামের মতো আর কি। তো একবার নিতে শুরু করলে তার কোনো শেষ নেই। কিন্তু দুটো জিনিসের প্রতি বেশি লক্ষ্য রাখবেন। একটা হলো যে আমরা যে কথাটা বলি না, বুকে ব্যথা হচ্ছে, কিন্তু আমার যাই হোক ভাগ্যক্রমে এখনো হয়নি, কিন্তু যাদের হয়েছে তারা প্রায় বলেন যে এই সমস্যাটা, কেউ বলেন একটু বুকটা ভারী লাগছে, কেউ বলে যেন একটা বুকে যেন বেল্ট বেঁধে কেউ ধীরে ধীরে টাইট করে দিচ্ছে। অর্থাৎ এই টাইপ অফ অদ্ভুত সিমটমগুলো যেটা কখনো হয়নি, এবং মানে এটা সো কমন যে আমরা এটাকে গ্যাস, অম্বল, অমুক তমুক সঙ্গে গুলিয়ে ফেলি। এটা অস্বাভাবিক কিছু নেই। অনেকে বলে কি বোকা লোক, এ যে হার্ট অ্যাটাক হচ্ছিল, এ গিয়ে 4টে অ্যান্টাসিড খেয়ে নিল। নাও দ্যাট ইজ ন্যাচারাল। সবাই তো ভাবে না যে আমার একদম গোড়ার থেকেই হার্ট অ্যাটাক হচ্ছে। সুতরাং এই টাইপের ব্যাপারগুলো, যে অসুবিধেগুলো আপনার আগে হয়নি, যদি হঠাৎ করে এরকম একটা অদ্ভুত জিনিস দেখা যায়, এবং অধিকাংশ মানুষই আগে 2-4 দিন ধরে তার একটা সিগন্যাল পান, যে সেরকম মনে হলে আজকে আপনি পায়ে দেখবেন, মানে শহরে আছে, মফস্বলে আছে, আমাদের গ্রামীণ হসপিটালসেও আছে, যে গিয়ে একটা বেসিক চেক আপ করিয়ে দেবেন। আর আরেকটা সমস্যা যেটা এর সাথে সাথে আসে মানিক জোড়ের মতো, সেটা হলো শ্বাসকষ্ট হওয়া। যে ধরুন 15-20 মিনিট সে অনায়াসে হাঁটতে পারত, সে হয়তো 1তলা 2তলা অফিসে বা স্কুলে পড়াতে গেলে একজন পুরুষ বা মহিলা ইজিলি 1তলা 2তলা করতে পারত। সে হঠাৎ দেখলো কি ব্যাপার, আমি লাস্ট 3-4 দিন ধরে যেন 12টা সিঁড়ি ভাঙলে আমি হাঁ করে হাঁপাচ্ছি। তো এই রকম যে জিনিসটা আপনার মনে হবে দ্যাট ইজ নট মি, এটা আমার স্বাভাবিক স্টেট নয়, সেই মুহূর্তে গো ব্যাক টু ইয়োর ডক্টর এবং একটা চেক আপ করে। খাদ্যাভ্যাসের কথা যেটা বললেন, ধরুন একজন সুস্থ মানুষ বা তার কিছু সিমটম দেখা গিয়েছে, তো সেক্ষেত্রে এই খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং খাদ্য তালিকাটা যদি সে ঠিকঠাক করে নেয়, তাহলে কি সে তার এই হার্টের যে সমস্যা সেটাকে দূর করতে পারবে? ছোট্ট উত্তর দিতে গেলে কথাটা হলো যে সে নিশ্চয়ই যদি তার খাওয়া দাওয়াটাকে কিছুটা পাল্টান, কিছুটা সাবধান হন, তাহলে হয়তো সমস্যাটা আরও খারাপ হবে না, হয়তো অ্যাগ্রাভেট করবে না। কিন্তু ধরা যাক আমরা যদি ওই ধরনের সমস্যার কথা ভাবি, যেখানে হার্টের রক্ত চলাচলের আর্টারিগুলো শুরু হয়ে গেছে, হার্টে রক্ত পৌঁছচ্ছে না। আচ্ছা, আমি হয়তো এক সময় খুব বেশি রেড মিট খেতাম, প্রচুর ভাজাভুজি খেতাম, আমি সেটা খাওয়াটা বন্ধ করলাম, তাতে ওই প্রবলেমটা হয়তো আরও খারাপ হবে না। কিন্তু যদি কোনো প্রবলেম এস্টাবলিশড হয়ে থাকে, অলরেডি এসে গিয়ে থাকে, সেই সমস্যাটা কি আবার সেই ব্যাক গিয়ারে চলে যাবে? যে তত্তর করে 10 কিলোমিটার এগিয়ে এসেছিল, তাকে কি আমি আবার ব্যাক গিয়ারে 10 কিলোমিটার আনতে পারবো? খুব সম্ভব। কিছু এক্সেপশনাল কেসেসে হয়,
কিন্তু সাধারণত হয় না। দুঃখের বিষয় হলো যে আমাদের ডাক্তারদের মধ্যে কেউ কেউ আছে, তারা ওই কি বলবো, তারা ওই ভণ্ড হরিনামের মতো চারিদিকে অনেক প্রচার করেন যে অয়েল ফ্রি ডায়েট খেয়ে যাবেন, অমুক খাবেন, তাহলে হার্ট আবার একেবারে যেন মনে হবে সেই একেবারে ঝকঝকে লন্ড্রির থেকে হার্টটা বেরিয়েছে, চারিদিকে জ্যোতি বেরোবে হার্ট দিয়ে। ওই সব জিনিসগুলো কিন্তু ইজ ভেরি রেয়ার এবং হয় না। নিশ্চয়ই আপনার ডায়েট, অয়েল ইনটেক, সুগার ইনটেক আপনি মডিফাই করবেন, কিন্তু সমস্যার গন্ধ পেলে ডাক্তারের কাছে যেতে হবেই। কারণ যারা, আমি এটাকে আন্ডারলাইন করে বলছি, যে যারা মানুষকে এই বিভ্রান্তিকর পথে যারা নিয়ে যান, তারা কি করবেন, প্রতি 2 মাস অন্তর অন্তর এসে এই নাম কীর্তনগুলো করে দিয়ে যাবেন। কিন্তু এই যে তারপরের মাঝখানের যে সময়টাতে কতশো মানুষ তারা হয়তো মারা গেছেন, কার বউ বিধবা হয়েছে, কার বাচ্চাগুলো অনাথ হয়েছে, তার হিসেব তারা রাখেন না। সুতরাং এই সস্তা কথাগুলো বলে দেওয়া, যেখানে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, যেখানে আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ঠিক আছে তেল খাবেন না, বুকে ব্যথা ভালো হয়ে যাবে, সেটা আপনি বলুন তাকে একজনের কাছে গিয়ে চেক আপ করতে, তাহলে তো সে বুঝবে যে অ্যাকচুয়ালি ভালো হচ্ছে কি হচ্ছে না। সুতরাং দিস ইজ এ ভেরি ইররেসপন্সিবল স্টেটমেন্ট। সুতরাং আমরা আশা করি যেন না বাড়ে, কিন্তু হোয়াট ইজ দ্য স্টেটাস অফ দ্যাট কন্ডিশন, আমাকে জিনিসটাকে আরও সিরিয়াসলি নিতে পারি কিনা, সেটা আমাকে আমার হার্টের ডাক্তার, আমার কার্ডিওলজিস্ট বলে দেবে। আমি ওই রকম একটা ঠাকুরমার ঝুলি, সোনার কাঠি, রূপোর কাঠি, আরব্য রজনীর গল্প দোহাই আপনার আজকের মানুষকে শোনাবেন না, কারণ ওই আরব্য রজনীগুলোতে অনেক সংসারে কান্না ছড়িয়ে পড়ছে। সুতরাং লেট আস অল বি রেসপন্সিবল। একজন মানে হার্ট পেশেন্ট, তার জন্য আপনি মানে একটা ডায়েট চার্ট কি দেবেন, মানে তার দৈনন্দিন যে খাবারের লিস্ট তালিকা, সেখানে কি কি থাকবে? প্রথমত যেটা নিয়ে অনেকবারই আজকে আমি খুশি যে আজকে অনেকবার এই কথাটা উঠেছে, যে ডায়েট মেনলি ভাগ হয় দুটো ভাগে, যে আমাদের আজকের দিনে ডায়াবেটিস আছে না ডায়াবেটিস নেই। ডায়াবেটিক যারা, তাদের কিছু কিছু স্পেসিফিক কন্ট্রোল থাকবে। তাদের মেইনলি আমাদের কাটছাঁটটা করতে হবে যে কার্বোহাইড্রেট, ভাত, আলু, চিনি, এই 3টে জিনিসের ওপরে। আর আপনাদের কারো যদি ডায়াবেটিস নাও থাকে, ধীরে ধীরে অভ্যেস করবেন যে এই যে লুজ চিনি খাওয়া, সব রান্নায় চিনি দেওয়া, কেউ হয়তো দিনে 10-12 কাপ চা খায়, প্রতিবার তাতে 1 চামচ করে চিনি দিচ্ছে, দ্যাট ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ সুগার। তো এই যে যেটাকে আলগা চিনি খাওয়া বলে, সেই চিনির খাওয়াটা আপনি কমিয়ে দেবেন। ডায়াবেটিকদের আমরা ব্যালেন্স করতে পারি, আমরা প্রোটিনটা একটু বাড়াতে পারি, ভেজিটেবলসটা বাড়াতে পারি, যাকে গুড কোয়ালিটি ফ্যাটস বলে, যেমন নাটস, আমন্ডস এটসেট্রা, সেই গুড কোয়ালিটি ফ্যাটস আমরা বাড়াতে পারি। ইন জেনারেল যাদের ডায়াবেটিস নেই, তাদের প্রথমত দেখতে হবে যে যেমন যে আমার সংসার চালাতে কত টাকা লাগে, আমার বডি ওয়েট মেনটেন করতে আমার কত অ্যাভারেজ ক্যালোরি দরকার হয়। আমার যদি মোটামুটি অ্যাভারেজ বডি ওয়েট মেনটেন করতে আমার যদি 1500 ক্যালোরিতে হয়ে যায়, তাহলে আমি কেন হ্যাংলার মতো রোজ 2000 ক্যালোরি খেতে যাব? কারণ সেই জিনিসগুলো ঠিক যেমন বেড়াতে গেলে আমরা কারেন্সি চেঞ্জ করি না, টাকার থেকে ডলারে, ডলারের থেকে পাউন্ডে, অমুক তমুক, শরীরের মধ্যেও আমি যে অতিরিক্ত অপ্রয়োজনীয় ক্যালোরিগুলো ঢোকাচ্ছি, আমি হয়তো খাচ্ছি অতিরিক্ত প্রোটিন, আমার হয়তো অভ্যেস হয়ে গেছে আমি রোজ 1 বাক্স বিরিয়ানি খাচ্ছি, 2টো করে তন্দুরি খাচ্ছি, আমি মনে করছি আমি তো প্রোটিন খাচ্ছি, কিন্তু সেই প্রোটিনটা যদি আমার শরীরের পক্ষে অতিরিক্ত হয়, সে কিন্তু তার ভেগ বদল করে দেখবেন যে ভুঁড়িটা আস্তে 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 বাড়ছে। হ্যাঁ, লোকে মনে করছে যে আমি রোজ প্রোটিন খাচ্ছি বলে, আমি 3 টুকরো তন্দুরি খাচ্ছি বলে যে আমার একেবারে সাংঘাতিক হারকিউলিসের মতো মাসেল হবে, সেটা আনলেস ইউ আর ইন সিরিয়াস ফিজিক্যাল ওয়েট ট্রেনিং আপনার হবে না। এবং আপনি সাধারণ মানুষ কেউ গিয়ে দিনে মানে 1.5 ঘন্টা করে ব্যায়াম চর্চা আমরা করছি না, তাহলে ততটাই খাবেন যতটা আমাদের দরকার। আর এই যে ব্যালেন্স ডায়েট, এই ব্যালেন্স ডায়েট মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের মধ্যে একটা সামঞ্জস্য, মোটামুটি একটা ভালো করে ভেজিটেবলসটা যাতে আপনার আসে,
এবং তার সঙ্গে সঙ্গে যে খাবারের থেকে আমরা ভিটামিনস পাই, সেরকম ভিটামিনস বা মাইক্রোনিউট্রিয়েন্টস বলে, সেদিকেও আমাদের চোখ রাখা। মেইন কথাটা হলো যে ওই মাঝ বয়সে এসে যতটা দরকার ততটা খান। হ্যাঁ, মানে ঠিক আছে মাসে একবার দুবার খাওয়া দাওয়া হলো, তা বলে বিয়ে বাড়িতে খেতে গেছেন পকেট থেকে ডায়েট চার্ট খুলে, তাতে আপনার যারা আপনাকে নিমন্ত্রণ করেছে তারা আপনার উপর বিরক্ত হলেও হতে পারে। কথা প্রসঙ্গে বলছিলেন যে স্মোক করার ব্যাপারটা, তো এখন ইয়াং জেনারেশন কিন্তু অনেকটা বেশি এই স্মোক করছে, তো সেক্ষেত্রে হার্টের একটা এফেক্ট তো রয়েছে, যেটা আপনি প্রথমেই শুরুতেই বলেছিলেন। তো সেক্ষেত্রে ইয়াং জেনারেশনের জন্য আপনি কি বার্তা দেবেন যে এই স্মোকের বিষয়টা নিয়ে? অনেকক্ষণ খুব ভালো কথা হলো। ইয়াং জেনারেশনের মধ্যেও যারা আমাদের একটু বেশি চিন্তায় ফেলছে আজকে হচ্ছে ইয়াং উইমেন। হ্যাঁ, তাদের মধ্যে এই স্মোকিংয়ের টেন্ডেন্সিটা সাংঘাতিক বেড়ে গেছে। এবং দেখুন আমি কোনোদিন স্মোক করিনি, আমি বলতে পারবো না, কিন্তু স্মোকিংটা এটা ব্যাপারটা কীরকম জানেন তো, ওই ছেঁড়া জিন্স পরার মতো। লোকের যদি একটা জিন্স পরতেই হয় সেটাকে ছিঁড়ে কেন পরতে হবে এটা আমি এখনও ঠিক বুঝতে পারিনি। তো আই বিলিভ ইট গিভস ইউ সাম কাইন্ড অফ আ থ্রিল। এটা একটা মানে কি বলবো, একটা সোশ্যাল স্টেটমেন্ট। এটা হয়তো আমি একটু বেপরোয়া, আমি একটু আধুনিক, আমি একটা মডার্ন। তো এটা যেরকম ওই আর্মির লোকেরা নানান মেডেল রাখিয়ে ঘুরে বেড়ায় না, সো দিস হ্যাজ বিকাম লাইক আ মেডালিয়ান অফ মডার্নিটি। অ্যাকচুয়ালি ইট ইজ নট দ্যাট। কারণ সিগারেট প্রথম আবিষ্কার করেছিল ওয়াল্টার র্যালি সেই 16th সেঞ্চুরি শেষের দিকে। দ্যার ইজ নাথিং ভেরি মডার্ন অ্যাবাউট ইট। কিন্তু এই জিনিসটা এখন হতে হতে কি হয়েছে, যে স্কুল কলেজে আমরা অনেক প্রোগ্রাম করেছি বা অনেক ডাক্তাররা করেছেন, আই বিলিভ স্কুল কলেজের ছেলেমেয়েরা যেটা বলেন যে হাই স্কুল লেভেলে হয়তো একটু কমানো গেছে, কিন্তু আমরা যাদের নিয়ে আজকে চিন্তিত তারা হচ্ছে ইয়াং প্রফেশনালস। কারণ আমাদের সময় যখন আমরা ছাত্রটাত্র ছিলাম, আমাদের সময় তো লোকে 20, 22, 23 বছর বয়সে নিজে রোজগার করে নিজে স্বাবলম্বী হয়ে বেঁচে আছি সেটা তো লোকে ভাবতে পারতো না। আজকালকার ছেলেমেয়েরা অনেকেই আছে, দে আর ইন্ডিপেন্ডেন্ট, দে আর ইয়াং প্রফেশনালস অ্যাট দ্যাট এজ। এবং সেই যে একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, তার সঙ্গে সঙ্গে কিছু এই হ্যাবিটগুলো, সিগারেট একটা, অ্যালকোহল আর একটা, তারপর দ্যাটস এ সেপারেট ডিসকাশন, দ্য ক্যাজুয়াল ইউজ অফ ড্রাগস, সেটা আর একটা প্রবলেম। আর স্মোকিং নিয়ে একটা কথা বলতে গেলে বলতে হয় যে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে ভারতবর্ষে যদি আপনি ভাবেন যে 100 কেজি টোব্যাকো কনজিউমড হলো, মনে রাখবেন তার 70% কিন্তু সিগারেট বিড়ি হিসেবে কনজিউমড হয়নি, তার 70% কনজিউমড হয়েছে এই পান মশলা, গুটকা, এইসবের ব্যাপার দিয়ে। এখন আপনি একটা চকচকে টিনে অমুক তমুক সেই, যাই হোক আমি নাম বলতে চাই না, সে একটা ফুলের নাম অমুক তমুক দিয়ে, এবং তার উপরে যদি একটা নায়ক নায়িকার ছবি ছেপে দেন, লোকে বিষও খেয়ে নেবে আর কি। তো এই যে সমস্যাটা হচ্ছে, ওরাল টোব্যাকো কনজামশন ইন ইন্ডিয়া ইজ এ হিউজ প্রবলেম। এবং বলিউড আমাদের অনেক লাভ করেছে, কিন্তু এই ওরাল টোব্যাকো প্রমোশনে বলিউড, বিশেষ করে কয়েকজন চিত্র তারকারা আমাদের দেশের অনেক ক্ষতি করে দিয়ে গেলেন। তো আমি রিসেন্টলি তাদের আর দেখতে পাচ্ছি না টিনের গায়ে। তো আশা করি এই টেন্ডেন্সিটা বন্ধ হয়েছে আজকের দিনে। বাট ইউ আর সো কারেক্ট, ইউ আর সো রাইট, যে টোব্যাকো কনজামশন নিয়ে আমাদের এখনও মানে এশিয়াতে, সাউথ এশিয়াতে, এমনকি চায়নাতে, চায়নার এত অগ্রগতি, চায়না হ্যাজ অ্যালার্মিংলি হাই টোব্যাকো কনজামশন। তো এই যুদ্ধটা এখন আমাদের চালিয়ে যেতে হবে। ডাক্তারবাবু, আমরা একদম অনুষ্ঠানের শেষেই চলে এসেছি। একদম শেষে আপনার থেকে যেটা জানতে চাইবো যে আপনাকে যখন পেয়েছি, আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন, আপনার থেকে তো কিছু টিপস আমরা অবশ্যই নেবো, যে একদম শেষে আমাদের দর্শক বন্ধুদের জন্য তাদের হার্ট সুস্থ রাখার জন্য কি বলবেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকা, সুস্থ থাকা অসুস্থ হওয়ার থেকে অনেক বেশি সহজ, এবং এই পথটা আপনি নিজেদের আরও সহজ করতে পারবেন যদি মোটামুটি একটা নিয়মানুবর্তিতার সঙ্গে আমরা এই ওজন কন্ট্রোল করা, প্রেশার কন্ট্রোল করা, হাঁটা চলা করা, এই সিম্পল রুটিনগুলো ফলো করি। আর আপনার কাছে যে ডাক্তারবাবুকে আপনি সহজে দেখাতে পারেন, তার সঙ্গে হোক, কিছু না হোক, একটা চেক আপের জন্য হোক,
পলিটিক্স নিয়ে আলোচনার জন্য হোক, ফুটবল নিয়ে গল্প করার জন্য হোক, যার জন্য হোক, যেটা করলে আপনি আনন্দ পান, আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে অন্তত বছরে 2বার করে গিয়ে গল্প টল্প করে একটা ভালো চেক আপ করে আসবেন, বিকজ দ্যাট ইজ হোয়াট ইজ গোয়িং টু কিপ ইউ ওয়েল অ্যান্ড সেফ। অনেক ধন্যবাদ জানাবো। আজকে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর কুণাল সরকার। আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করি হার্ট পেশেন্ট যারা রয়েছেন এবং যারা পেশেন্ট নন, দর্শক বন্ধু ওপারে যারা রয়েছেন, অনেক প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়েছেন এবং ডায়েট সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছেন। খাদ্যাভ্যাস, খাদ্য তালিকায় কি থাকবে সেটাও জানতে পেরেছেন এবং অবশ্যই চাইবো যে আপনাদের হার্টকে সুস্থ রাখার জন্য সেগুলো অবশ্যই মেনে চলবেন। আর ডাক্তারবাবু তো থাকছেনই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার হার্ট সুস্থ রাখুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ।